নমস্কার, জবাব চাই বাংলা। এই মুহূর্তে আমি ময়ূক রঞ্জন ঘোষ। বড় কিছু হতে চলেছে, সেটা ভণ্ড সেকুলাররা, ভণ্ড মাকুলাররা, যারা কথায় কথায় বলে দেখো সন্ত্রাসবাদীদের বাড়ি কেন ভারতীয় সেনা তছনছ করে দিচ্ছে, তাদের এবার জ্বলবে। তার কারণ এই মুহূর্তটা শান্তির ললিত বাণী শোনার বা শোনানোর নয়। এই মুহূর্তে এক এবং একমাত্র টার্গেট কিলিং এর, সন্ত্রাসবাদীদের বেছে বেছে মারার, পাকিস্তানকে সবক শেখানোর, পিওকে ফেরত নেওয়ার এবং 1947 সালে যে ভুলগুলো আমরা করেছিলাম, 1947 সালের যে ভুলগুলোর কোর্স কারেকশনে। আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, 1947 হোক, 1971 হোক, প্রায় 25 বছর ধরে আমরা নিজেদের জমি যেভাবে বিতরণ করেছি বা ছেড়ে দিয়েছি, যে জমি আমাদের হওয়ার কথা ছিল সেই জমি এখন হয় বাংলাদেশের বা পাকিস্তানে। অনেকাংশে আমরা চায়নার কাছে অনেক জমি সুযোগ থাকলেও দাবি করিনি বা ছেড়ে রেখে দিয়েছি। বড় কিছু হতে চলেছে, কিন্তু এই সমস্ত কিছু আজ দেখাবো, কাটাছেড়া করব। অনেকে, আবারও বলছি না, ভারতবর্ষের মধ্যেই অনেকে রয়েছেন যাদের ও মা গো কি হয়ে গেল গো বলে চিরবির 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 করবে। ময়ূকের কথা শুনে যাদের চিরবির 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 করবে, আমি বলছি, আবারও বলছি, চোখে চোখ রেখে বলছি, সমস্যা হলে আপনারা মিনমিনে চ্যানেলে যেতে পারেন, মিনমিনে চ্যানেল দেখতে পারেন। কিন্তু যারা রাষ্ট্রবাদী, যারা একসাথে সবাই মিলে চিৎকার করে বলছে যে এবার আর শান্তি নয় যুদ্ধ চাই, তারা জবাব চায় বাংলা দেখবো, তারা জবাব চায় বাংলাতে অংশ নেব এবার। কিন্তু এই সমস্ত কিছুর আগে আমি আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই। আমি ফুল ফ্রেমে যে ছবিটা এখন এই মুহূর্তে চলছে, আমি ফুল ফ্রেমে সেই ছবিটা দেখাতে চাই, যে ছবিটা মর্মান্তিক। আপনাদের মনে থাকবে 9/11-এর সময় যখন আমেরিকাতে টুইন টাওয়ার অ্যাটাক হয়েছিল, ঠিক সেই সময় এরকমভাবেই একজন সাংবাদিক বা কেউ হয়তো ফ্যামিলি পিকচার তুলছিলেন এবং পেছনে সেই টুইন টাওয়ার ভেঙে পড়ছিল। এই ছবিটা যদি আপনি খুব ভালো করে দেখেন, এই ছবিটায় দেখুন, আমি একবার প্রথমে বুঝিয়ে দিচ্ছি যে আসলে আমি কি ছবি দেখাচ্ছি। এটা হামলার মুহূর্তে শুধু নয়, এটা গোটা পেহেলগাম সন্ত্রাস হামলার সবচেয়ে মর্মান্তিক ছবি এই মুহূর্তে ময়ূক আপনাদের দেখাচ্ছে। এই ভদ্রলোক আপনারা জানেন, গোপ্রো বা ছোট ক্যামেরা যেগুলো রয়েছে এখন ব্লগাররা ব্যবহার করেন, যে ক্যামেরাগুলো, সেই ক্যামেরায় পুরোটা তুলেছেন এবং তিনি বুঝতেও পারছেন না। জিপ লাইন যেটাকে বলা হয়, অর্থাৎ ওই দড়িতে এক মাথা থেকে আরেক মাথা, এখন অনেক জায়গাতে এরমভাবে এই দড়িতে ঘোরাটা একটা ফ্যাশন হয়ে গেছে, টুরিস্টদেরকে এটা করানো হয়। দেখুন, যখন উনি হাসতে হাসতে নিজের ছবি তুলছেন, উনি বুঝতেও পারছেন না পেছনে কেউ দৌড়াচ্ছে, কাউকে গুলি করে দেওয়া হচ্ছে, কেউ লুটিয়ে পড়ছে, কেউ পাগলের মতন উন্মাদের মতন এদিক ওদিক ছিটকে পড়ছে। এবার আমি আপনাকে ফুল সাউন্ড সহ, আমি জানি না ইনি পর্যটক, ইনি কাশ্মীরি না ইনি সন্ত্রাসবাদী, যার ছবি দেখালাম, এই মুহূর্তে পেছনে যাদের ছবি দেখাচ্ছি সেইটা ইম্পর্টেন্ট। সামনে যে ভদ্রলোক হাসি মুখে রয়েছেন তাকে ভুলে গিয়ে এবার আপনার চোখটা পেছনের দিকে, অর্থাৎ ফোর ফ্রন্টে না, ব্যাকগ্রাউন্ডে দিন, ফুল ফ্রেমে শুনুন। খুব ভালো করে দেখুন এই ছবিটা।
এই ছবিটা এই মুহূর্তে ভারত নয় গোটা আন্তর্জাতিক মহলে ছাড়া ফেলে দিয়েছে বলাটা হয়তো ভুল হবে, নাড়িয়ে দিয়েছে। যে ভদ্রলোক এই মুহূর্তে আপনারা দেখছেন তার নাম ঋষি ভাট। এই ঋষি ভাট তিনি যখন জিপলাইন করে যাচ্ছিলেন, কি প্রসন্ন মুখ, কি হাসতে হাসতে, কি শান্তিতে তিনি কাশ্মীরে ঘুরতে এসেছিলেন। এর দায় শুধুমাত্র পাকিস্তানিদের নিলে চলবে না। যে শান্তিটাকে অশান্তিতে বদলে দেওয়া হয়েছে সন্ত্রাসবাদীদের, এটাই মূল লক্ষ্য। আপনি যখন শান্তিতে সিনেমা হলে রয়েছেন, আপনি যখন শান্তিতে শপিং মলে রয়েছেন, আপনি যখন শান্তিতে পর্যটক হয়ে জিপ লাইনে রয়েছেন, আপনি যখন নাগরদোলা চলছেন, ঠিক সেই সময় আপনার শান্তি ভঙ্গ করে আপনার মধ্যে ত্রাস ঢুকিয়ে দেওয়ার যে কাজটা, সেই কাজটা সন্ত্রাসবাদীরা করছে। অনেক হয়েছে, আর সন্ত্রাসবাদী আর জিহাদিদের এই কাজটা করতে দেওয়া যাবে না। অনেক তো হলো। এই ছবিগুলো দেখে তো বোঝা যাচ্ছে টার্গেট করে মারছে। এই ছবিগুলো দেখে তো বোঝা যাচ্ছে কাদেরকে মারছে। এই ছবিগুলো দেখে তো বোঝা যাচ্ছে কারা পালাচ্ছে। এই ছবিগুলো দেখে তো বোঝা যাচ্ছে কখন কিভাবে কারা কোন দিকে যেতে পারে, এটা আগে থেকে কিছু মানুষ জানতো। স্থানীয় সাহায্য ছাড়া এটা সম্ভব ছিল না, এটা সম্ভব আছে বা সম্ভব থাকবে না এমনটা কোনো বিষয় নয়। স্থানীয়রাও এবার ভেবেচিন্তে দেখুক তারা আসলে নিজেদের পায়ে কিভাবে কুড়ুলটা মারল। 1990 সাল থেকে আমরা বলছি, কাশ্মীরের একটা অংশ যখন জিহাদি হয়ে যাচ্ছে, কাশ্মীরের একটা অংশ যখন সন্ত্রাসবাদী হয়ে যাচ্ছে, তখন যারা চুপ করেছিল তারা সবচেয়ে বড় প্রতিবাদটা, সবচেয়ে বড় অপরাধটা করেছে। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজ থেকে প্রমাণিত পাকিস্তান এবার ভয় কাঁপছে। শুধু নয়, পাকিস্তান হাতে পায়ে ধরবে বলে মনে হচ্ছে এইবার, কিন্তু হাতে পায়ে ধরলেও, নাক খত দিলেও এবার পাকিস্তানের কোনো রেহাই নেই। যে কোনো মুহূর্তে ভারতের সেনা অভিযানের আশঙ্কা। এটা ভারতীয় কোনো এজেন্সি বলছে না, ভারতের কোনো সংবাদ মাধ্যম বলছে না, আশঙ্কা পাকিস্তানেরই প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আশঙ্কা শুধু করছেন না, তিনি এটাও বলছেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা থাকতে পারে। অস্তিত্ব সংকট বুঝলে পরমাণু অস্ত্র ব্যবহার, এসো তোমায় আমি পরমাণু অস্ত্র ব্যবহার করতে দিচ্ছি, এসো তুমি। পাকিস্তানের এই লেকচারবাজি এবার বন্ধ করতে হবে। পাকিস্তানের এই দালালদের লেকচারবাজি এবার বন্ধ করতে হবে। পাকিস্তানের এই বাঁদরামি এবার বন্ধ করতে হবে। এবার ঘরে ঢুকে জবাব দেবে ভারত। এবার ধূলিসাৎ করার পালা। আরেকটা ব্রেকিং নেব এবং তারপর আমি অতিথিদের কাছে যাবো। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং এই মুহূর্তে, এবং সেই ব্রেকিংটা আসলে যে বিতর্ক, সেই বিতর্ক সবচেয়ে বড় তার প্রাথমিক জায়গা তৈরি করবে। নিহত সন্ত্রাসীদের কাছে পাকিস্তানের পরিচয়পত্র ক্লিয়ার। কুপওয়ারার কেরন সেক্টরে নিহত গুলাম সাবিরের কাছে উদ্ধার পাক সেনার রাইফেল এবং তার পাশাপাশি একাধিক যারা সন্ত্রাসবাদী, যাদেরকে ধরে মারছে, কচুকাটা করবে এবার ভারত, কচুকাটা করবে পাকিস্তানকে। তাদের কাছে পাকিস্তানের আইডি কার্ড, পাকিস্তানের রাইফেলস, পাকিস্তানের সামগ্রী সমস্ত কিছু আছে। উদ্ধার পাকিস্তানের সচিত্র পরিচয়পত্র। টাংধারে নিহত জাহির আহমেদ আব্বাসি। দেখুন ভালো করে, পাকিস্তান এবার আর ন্যাকামো করলে চলবে না। এই মুহূর্তে পাকিস্তান যে কাজটা করছে তার জন্য পাকিস্তানের একটাই সমাধান, একটাই সলিউশন। পাকিস্তান বলে এমন আর কোনো দেশ থাকবে না, অনেক হয়ে গেছে। পাকিস্তান এই মুহূর্তে যে কাজটা করছে সেটা শুধুমাত্র ভারতের জন্য নয়, গোটা বিশ্বের জন্য হানিকর। এবং সেইটা যখন হচ্ছে, পাকিস্তানকে এবার ভেতর থেকে এবং বাইরে থেকে টুকরো করতে হবে। এবং শুধুমাত্র পাকিস্তান নিয়ে পড়ে থাকলে চলবে না। আমাদের 1947 সালে যে ভুলগুলো ছিল, 1947 সালে, 1948 সালে, 1962 সালে, 1971 সালে যে জমিগুলো আমাদের ছিল, হয় না, দাদুর অনেক জমি ছিল, বাবার অনেক জমি ছিল, কিন্তু বাবা কোনো দিন পাশের বাড়ি
বা দুঃসম্পর্কের আত্মীয় তাদেরকে মুখ ফুটে বলেনি যে এবার জমিগুলো ফেরত দাও। ভদ্রতা দেখিয়েছে। এই ভদ্রতা দেখাতে দেখাতে আমাদের নিজেদের বাড়ি ক্ষতবিক্ষত হয়েছে, নিজেদের বাড়ির লোকজনের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। এবার নিজের ঘরের জমি, নিজের পরিবারের জমি ফেরত নেওয়ার পালা। 1947 সালের ভুলগুলো শুধরে নেওয়ার পালা। পিওকে আমাদের চাই, এবং পিওকে শুধু নয়, আরো বিভিন্ন যে জমি পড়ে রয়েছে তার খতিয়ান এবার চাই। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে এই মুহূর্তে আলাপ করবো। রয়েছেন এই মুহূর্তে চন্দ্রচূড় ঘোষ ঐতিহাসিক এবং লেখক এই মুহূর্তে রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, এই মুহূর্তে নীলাভও রয়েছেন আইনজীবী, এবং দীপ্তাশ্ব যশ বিজেপি মুখপাত্র এই মুহূর্তে রয়েছেন। আমি চন্দ্রচূড়দার কাছে যেতে চাই। চন্দ্রচূড়দা একেবারে ক্লাস 5, 6, 7, 8 বাচ্চা, একেবারে আমি শান্ত শিষ্ট সেকুলারদের মতন, নিরীহ বামপন্থীদের মতন আপনার কাছে একটা নিরীহ প্রশ্ন করতে চাই। আমাদের কোন কোন জমি আছে আজকে রাষ্ট্রীয় বিএলআরও হয়ে, ল্যান্ড রেভিনিউ অফিসার হয়ে যদি আপনি বলেন যে কোন কোন দেশ আমাদের জমিগুলো রেখে দিয়েছে? আমি শুনেছি একটা সময় চিটাগং বা চট্টগ্রামও আমাদের হওয়ার কথা ছিল। আমাদের রাষ্ট্রনেতারা মনে করেছে চট্টগ্রামের মতন ছোট জায়গা কেন আমরা নিয়ে এত ভাবনা চিন্তা করছি। চট্টগ্রামটি হিন্দু প্রধান, আদিবাসী প্রধান হলেও বাংলাদেশে চলে যায় বা পূর্ব পাকিস্তানে চলে যায়। ঠিক সেরকমভাবে পিওকে নিয়েও আসলে নাকি একের পর এক এই কাণ্ডগুলো হয়েছে। একটু যদি দর্শককে বলেন, কারণ আমরা আমাদের স্মৃতিশক্তি বড় দুর্বল হয়ে যাচ্ছে। ময়ূক, দেশ ভাগ হওয়ার পর কোন জায়গা কোন দেশের কাছে গেছে সেই প্রসেসটা যখন চলেছে তখন সেটা তো কোনো পাবলিক কনসালটেশনের মাধ্যমে হয়নি, গোপনে হয়েছে, এবং হয়ে যাওয়ার পরে সেটা পরবর্তীকালে ঘোষণা করা হয়েছে ধীরে ধীরে ওয়াইড পাবলিসিটি দিয়ে নয়, যাতে পাবলিক রিয়াকশন না হয় বেশি, এবং সেটা ধীরে ধীরে যখন লোকে জেনেছে, জানতে পেরেছে, যারা সাফার করেছেন তারা করেছেন। কিন্তু মানে সেটা হয়েছে 80 বছর আগে, তখন সেটা ইন্টারনেটের যুগও নয়, ইলেকট্রনিক মিডিয়ার যুগও নয়, ফলে লোকের কাছে খবর পৌঁছতে সময় লাগতো এবং সেটা তাদের অ্যাবজর্ব করতেও সময় লাগতো। ফলে তার যে রিয়াকশন আজকে, সেটা যদি তার সেই যে রিয়াকশন দেখা যেত সেটা অবশ্যই তখন দেখা যায়। কিন্তু ধীরে ধীরে এই 70-80 বছর ধরে তার যে এফেক্ট সেটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি, সেটা ভুক্তভোগী, সেটা বাংলাদেশ এবং পাকিস্তানের দুদেশেই, দুটো পার্শ্ববর্তী দেশেই সেটা দেখা গেছে। এবং পাকিস্তান বিশেষ করে টেরোরিজমকে স্ট্র্যাটেজি হিসেবে নিয়েছে। তো সেই স্ট্র্যাটেজি, সেটাকে ডিল করার জন্য বিভিন্ন সরকারের একটা অ্যাপ্রোচ থাকে, সেটা আমরা দেখেছি কংগ্রেস সময়ে খুব একটা মানবতাবাদী, বিশ্ব মানবের পজিশন থেকে তো সেটাকে নিয়ে ডিল করার প্রয়োজন ছিল, এবং মানে সেটা তাদের প্রয়োজন ছিল। আজকেও সেই সুর তারা বজায় রেখেছে, এবং তাদের সঙ্গে বামপন্থী যারা, তারাও বিশ্ব মানবতাবাদী একটা অ্যাপ্রোচ সেটা নিয়েই আর তর্ক করে যাচ্ছেন। কিন্তু আসার কথা এইটা যে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ করে ইন্ডিয়া ফার্স্ট যে স্লোগানটা তুলে উনি ক্ষমতায় এসেছিলেন, এখনো তিনি সেটার কথা বলছেন, এবং ইন্ডিয়া ফার্স্ট ধরে রেখে সেই প্রিন্সিপাল নিয়েই উনি আশ্বাস দিয়েছেন এই জঘন্য ঘটনার পরে যে ডিসাইসিভ অ্যাকশন নেওয়া হবে। এবং এজেন্ডায় অনেক কিছু আছে, অনেক বছর ধরে রয়েছে। পিওকে ফিরিয়ে নেওয়া, সেটা পলিটিক্যাল অ্যাপ্রোচ যেমনি একটা আছে, সেমনি মিলিটারি অ্যাপ্রোচের কথাও হয়েছে। এবার আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে মানে দেখো, আমরা বলে দিলেই তো আর হয়ে যাবে না, রাতারাতি গিয়ে মিলিটারি সেটা দখল করে নেওয়া হয় না, কিন্তু তার জন্য একটা প্রস্তুতি দরকার, একটা সুযোগ দরকার, একটা সিচুয়েশন দরকার। এবার সেই সিচুয়েশনে মানে একদম লাস্ট স্ট্রতে আমরা পৌঁছে গেছি। এবার আশা করবো সেরকম ধরনের একটা ডিসিসিভ অ্যাকশন হবে, এবং হওয়া প্রয়োজন। ভারতকে যদি এক থাকতে হয়, ভারতকে যদি সুস্থ থাকতে হয়, তাহলে এই যে রোগ কান্ট্রি দুটো পাশাপাশি রয়েছে, যেখানে ক্রমাগত বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়ে যাচ্ছে, যেখানে আমরা হিন্দু পপুলেশন দেখছি 22% থেকে 7-8% নেমে এসেছে, এবং পাকিস্তানে কি অবস্থা সেটা মানে আর বলার কোনো প্রয়োজন নেই কি হচ্ছে সেখানে। তো এই যে একটা স্টেবিলিটি মেনটেন করতে গেলে এই সাউথ এশিয়ায়, তাহলে এই দুটো জায়গাতে একটা ডিসাইসিভ অ্যাকশনের প্রয়োজন, এবং বিশেষ করে পাকিস্তান, কাশ্মীর
একটা ডিসপিউটেড এরিয়া বলে পাকিস্তান যে গোলমালটা পাকিয়ে রেখেছে। চন্দ্রজিৎ, আমি আপনাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে অমিত শাহ বারবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বারবার একটা কথা বলেছেন, আমরা প্রতিরক্ষা মন্ত্রীর গলাতেও এটা শুনেছি, কিন্তু এখন আগে আমাদের মনে হচ্ছিল যে এটার মধ্যে একটা রাজনৈতিক কোনো কথা আছে, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যে না, এটা বোধহয় পলিসির মধ্যে ছিল। পাকিস্তান অকুপাইড কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা, আমাদের জমি ছিল, কেউ চেষ্টা করেনি 70 বছর ধরে, 370 অবলুপ্ত করা হয়েছে, এবার পাকিস্তান অকুপাইড কাশ্মীরও ফিরিয়ে আনা হবে, কবে? সেটা জবাব চায় বাংলা। দেখুন, पाकिस्तान के पास एटम बम है। मोदी जी के नेतृत्व में भारत इतना मजबूत है, कोई एटम बम से डरने की जरूरत नहीं है। पाक ऑक्यूपाइड कश्मीर भारत का है और हम उसको लेकर रहे हैं। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং নিউজ এসেছে, সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। পাকিস্তান এবং ভারতের এই যে যুদ্ধ পরিস্থিতির যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে রয়েছে। ভারতের যুদ্ধ প্রস্তুতি দেখে কাঁপছে পাকিস্তান। সমরাস্ত্র নিয়ে এলওসিতে পাকিস্তানি সেনা, লাহোরে বাড়ছে সেনা তৎপরতা, পাকিস্তানের সেনা তৎপরতা বাড়ছে, যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে অ্যাটাক হতে পারে বুঝতে পেরে লাহোরের সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হচ্ছে সমরাস্ত্র। আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানের শটস, সমরাস্ত্র নিয়ে লাইন অফ কন্ট্রোলের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনা। তারা ভাবছে হয়তো শুধুমাত্র লাইন অফ কন্ট্রোল দিয়েই আক্রমণটা ভারত করবে, কিন্তু ভারত যদি আরব সাগর দিয়ে করে, ভারত যদি আকাশপথে করে, দীপ্তাশ্ব যশ, এই মুহূর্তে একটা জিনিস ভালো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিরোধী যারা, তারাও সমস্যারে একটা কথা বলছেন যে না, আমাদের পাকিস্তান অকুপাইড কাশ্মীরটা চাই, ফেরত চাই। এবং এটা বোধহয় ওই ইসরায়েল মডেল আমরা বারবার বলি, ইসরায়েলের সুবিধাটা হচ্ছে, ইসরায়েল ছোট্ট দেশ, ইসরায়েলে সবাই এক হয়ে যায়, একসাথে ঝাঁপায়। এই মুহূর্তে আমাদের ভেতরের যারা শত্রু, তারাও যদি এই মুহূর্তে শান্ত হয়ে যায়, তারাও যদি এক সুরে কথা বলে, বিরোধী দলগুলো, আমার ভালো লেগেছে, বিরোধী দলগুলো সবাই এক সুরে অল পার্টি মিটিংয়ে কথা বলেছে, তারপরেও একটা আশঙ্কা থাকে যে ভারত যাই করবে সেটার পরে হয়তো প্রশ্ন করবে, আরে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে নাকি, আরে কাক মেরে চলে এসছে বালাকোট স্ট্রাইকে। এরকম পরিস্থিতি যতদিন থাকবে ততদিন বোধহয় পাকিস্তানি বা এই জিহাদিরা ঝাঁপিয়ে পড়বে। দীপ্তাশ্ব যশ। না দেখো ময়ূক, বিরোধীরা ভালো করে জানে যে পিওকেটা যদি ফেরত আনতে হয় তাহলে কে আনতে পারবে। দেখো, এর আগে 1991-তে তখন জঙ্গি হামলা হয়েছে, বোম্বেতে সিরিয়াল বোম ব্লাস্ট হয়েছে, 2006-এ বোম ব্লাস্ট হয়েছে, 2008-এ 26/11 হয়েছে, কিন্তু একবারও কিন্তু তখন এই কংগ্রেস বলো বা সিপিএম বলো, তারা বরং তখন সরকারে ছিল অনেক সময়, প্রায় সময়টাতেই, তারা কিন্তু তখন একবারও পিওকে আনার কথা বা পিওকে আনার কথা ভাবেওনি। কিন্তু আজকে তারা বলছে যে আমাদের পিওকে চাই, কারণ তারা বলছে, কারণ জানে যে কাজটা পারলে মোদিজিই পারবেন, মনমোহন সিং বা তারও আগে নরসিংহ রাও এদের ক্ষমতায় ছিল না, পারলে মোদিজিই পারবেন, সেই জন্যই বলছেন। মানুষ দাবি তার কাছেই করে যেখানে তার দাবি প্রত্যাশা পূরণের জায়গা থাকে, সেই কারণেই কংগ্রেস সিপিএম সবাই এরা বলছে, ভালো কথা। কিন্তু আজকে এই যে ইন্টেলিজেন্স ফেলিওর বলে যে আসল যে অ্যাঙ্গেলটা থেকে ঘুরিয়ে দিতে চাওয়া হচ্ছে, যে কথাটা বিবিসি, সিএনএন এরা বারবার বলার চেষ্টা করছে, মিলিট্যান্ট মানে কি একজন যে কোনো হানাদার, কিন্তু এখানে মিলিট্যান্ট নয়, এরা টেররিস্ট, এবং এরা ইসলামিক টেররিস্ট। এরা পরিষ্কার ধর্ম বেছে বেছে মানুষের প্যান্ট খুলে চেক করে তারপরে গুলি মেরেছে। সেই জায়গাটাকে ঢাকা দেওয়ার এবং সেই জায়গাটা ধামাচাপা দেওয়ার যে চেষ্টা হচ্ছে, সেটা একদমই ঠিক না। আজকে এরা বলছে ইন্টেলিজেন্স ফেলিওর, আর ইন্টেলিজেন্স সাকসেস হলে তখন বুড়ানুয়ানি হয়ে যায় হেডমাস্টারের ক্রিকেট প্রেমী ছেলে। এই দ্বিচারিতা চলবে না, এই দ্বিচারিতা মানুষ মেনে নেবে না। আজকে আমরা বলছি হিন্দু হিন্দু ভাই ভাই, জেহাদিদের ফাঁসি চাই। আজকে গণশক্তি তাদের প্রাণ কেঁদে উঠেছে, কেন জঙ্গিদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, আর এখানে যে 26টা সংসার ভেঙে গেল। আজকে বিতান অধিকারী, তার ছেলে 6 বছর বা 7 বছর বয়স, আমি দেখছিলাম ভিডিওতে, যখন এয়ারপোর্টে নেমেছে সে কোনো কথা বলতে পারছে না, কোনো মানে তার কোনো মুভমেন্ট নেই, সে এতটাই শকড, সে চোখের সামনে তার বাবাকে মারা যেতে দেখেছে। আজকে এরা জঙ্গিদের বাড়ি ভাঙা নিয়ে এদের গণশক্তির চোখে জল চলে আসছে, কিন্তু যে মেয়েটি যার 6 দিন আগে বিয়ে হয়েছিল সে আজকে বিধবা হয়ে গেল, তাকে গিয়ে এরা কী বোঝাবে? আজকে তৃণমূল
বিতান অধিকারী স্ত্রীর চরিত্র হনন করতে নেমেছে, যেহেতু বিতান অধিকারী স্ত্রীর কথাগুলো তাদের ন্যারেটিভের সাথে মেলেনি, আর তারা আজকে যখন বলছে যে আমাদের পিওকে চাই, তখন কোথাও একটা যেন হিপোক্রেসি উকি দেয়, যে এক মনে হয় যেন দলটার মুখ আসলে কুণাল ঘোষ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম। আমি যেটা দীপ্তেশ বলছেন দাস সেটা আপনাকে একটু আসলে থামাচ্ছি, তার কারণ মুখোশ। এই মুহূর্তে আমি একটা জিনিস, একটা ছবি দেখাতে চাই। সৃজিতা আমাদের প্রতিনিধি একটি ছবি আমাদের সামনে তুলে ধরেছে লাইন অফ কন্ট্রোল থেকে। সৃজিতা উড়ি সেক্টরে ছিল আজ, এবং 0 পয়েন্ট কত দূর সেখান থেকে, যে বারবার মানে এই ছবিগুলো, আপনারা বিবিসির কথা বলছিলেন, বিবিসিকে ভারত সরকার অফিসিয়ালি বলেছে নিজের স্ট্যান্ড ক্লিয়ার করতে। এভাবেই বাংলার বা ভারতবর্ষেরও বহু মিনমিনে মিডিয়া আছে যারা নিজেদের স্ট্যান্ড ক্লিয়ার করতো না। সেকুলার মুখে বলে আসলে ভণ্ড সেকুলারিজম নিয়ে চলাটা অনেক বড় অন্যায়। আপনি এই মুহূর্তে নিজের স্ট্যান্ডটা ক্লিয়ার করুন, গর্বের সাথে বলুন রাষ্ট্রবাদী। হ্যাঁ, আমি রাষ্ট্রবাদী সাংবাদিক। মিনমিনে মিডিয়ার এই মুহূর্তে বলার সময় আছে, এটা কোনো লজ্জা নেই। সৃজিত আমাদের প্রতিনিধি যে ছবিটা দেখিয়েছে, এই ছবিগুলো কেন এত বছর ধরে দেখানো হয়নি, যে প্রতিদিন কিভাবে এদেরকে বাঁচতে হয় লাইন অফ কন্ট্রোলে। প্রতিদিন পাকিস্তান কাপুরুষের মতন গুলি চালিয়ে চলে যায়। আমরা পাল্টা দিই না, কারণ আমরা যদি পাল্টা দিতাম তখন বলা হতো বাবা দেখো দেখো গরিব পাকিস্তানিদেরকে মেরে দিল। আরে কিসের গরিব পাকিস্তানিদেরকে মেরে দিল? এবার ধরে ধরে মারতে হবে। দেখুন সামনে দুটো বাড়ি, আমি বলবো মাইরাজালকে একটু দূর থেকে দেখাতে নিয়মবিধি মেনে দেখাতে। বাঁ দিকের যে বাড়িগুলি দেখছেন মূলত সেই বাড়িগুলি ভারতে রয়েছে, ডান দিকে যে বাড়িটা দেখছেন সেই বাড়িগুলি রয়েছে পাকিস্তানে। একদম 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি আমরা। একদিকে ভারত অর্থাৎ উরি, এবং অপরদিকে পাকিস্তান। দুদিকে আমরা দাঁড়িয়ে আছি। আমি যদি অপর প্রান্তে পাকিস্তানকে আরো একটু দেখাতে চাই, আর একটু যদি ক্লোজ ভিউ নিতে চাই, তাহলে এই যে এখান থেকে আপনারা দেখুন, এই মুহূর্তে সামনে যে সমস্ত বাড়িগুলো দেখছেন সেই সমস্ত বাড়িগুলো হচ্ছে পাকিস্তানের বাড়ি। আমি মেহরাজ আলীকে আরো একবার বলবো নিয়ম বিধি মেনে তার বাইরে না গিয়ে ছবিগুলোকে এস্টাবলিশ করতে, যাতে দর্শকরা বুঝতে পারে। যখন উড়ে অ্যাটাক হয়, যখন উড়ে সার্জিক্যাল স্ট্রাইক হয়, এই পথগুলিকেই অবলম্বন করা হয়েছিল, এই রাস্তাকেই অবলম্বন করা হয়েছিল। এই 0 পয়েন্ট দিয়েই হয়তো যাওয়া হয়েছিল উড়ি সার্জিক্যাল স্ট্রাইকের জন্য। আপনাদের মনে থাকবে যে প্রথমে আকাশপথের চিন্তাভাবনা করা হলো, আকাশপথে লড়াইয়ের চিন্তাভাবনা করা হলো, পরবর্তী সময় সিদ্ধান্তকে বদল করা হয় এবং স্থলপথে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। তো এই হচ্ছে সেই উড়ি, এই হচ্ছে সেই 0 পয়েন্ট, এই হচ্ছে সেই ভারত পাকিস্তান বর্ডার লাইন। এবং আপনাদেরকে বলে রাখি যে এইখানে প্রত্যেকদিন রাতে গোলাগুলি চলছে। যেদিন থেকে পেহেলগাম অ্যাটাক হয়েছে তার পরদিন থেকে প্রত্যেকদিন রাতেই প্রায় গোলাগুলি চলে বিভিন্ন लाइन ऑफ कंट्रोल जुड़े। उस तरफ जो गांव है वो पाकिस्तान का है? जी पाकिस्तान का है। उस गांव का नाम क्या है? हाजीपीर। इस गांव का नाम क्या है? ये चुरुंडा गांव है। चुरुंडा गांव है, मतलब ये उरी में है? उड़ी में का लास्ट अच्छा, गांव। यहाँ रात को कुछ होता है क्या? रात को होता है छोटा फायर होता है ना? जी। काल रात को हुआ था? कल का भी हुआ है शायद। कल का भी हुआ है। जी अच्छा ठीक है। या इंडियन आर्मी आता है आर्मी ये ना साथ में है जी ऊपर? जी हाँ। ঠিক আছে, ধন্যবাদ। অর্থাৎ যা আমরা জানতে পারলাম সেখান থেকে এটা বুঝতে পারলাম যে রাতে ফায়ারিং চলে। চাচা ঠিক এটাই বললেন যে রাতে ফায়ারিং চলে, গতকাল রাতেও চলেছে। এখানে আমি দিকে দিকে থাকে, ফলত যখনই অপর দিক থেকে পাকিস্তান থেকে ফায়ার করা হয় তখন এই ইন্ডিয়া থেকেও তার পাল্টা প্রত্যুত্তর দেওয়ার জন্য ফায়ার করা হয়। ক্যামেরায় মেহরাজ আলীর সঙ্গে সৃজিতা বসু, রিপাবলিক বাংলা, উরি। আমরা যখন আইআইটি বানাচ্ছিলাম পাকিস্তান তখন লস্করে তয়বা বানাচ্ছিল। আমরা যখন আইআইএম বানাচ্ছিলাম পাকিস্তান তখন হরকতুল মুজাহিদিন বানাচ্ছিল। পাকিস্তান আসলে নিজেই মরবে নিজেদের জালে। তার কারণ পাকিস্তান খুব ভালোভাবে বুঝেছে যে পাকিস্তান যেটা করে গেছে, একটা টেকনোলজিক্যাল হাব বানায়নি, একটা এন্টারটেনমেন্ট হাব বানায়নি, একটা ম্যানুফ্যাকচারিং হাব বানায়নি, একটা টেররিজম হাব বানিয়ে গেছে গোটা দেশকে। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি, এই ছবিটা আমি মিনমিনে মিডিয়াকেও দেখাচ্ছি, তাদেরকেও বলবো দয়া করে এখন আর নিরপেক্ষতার কথা বলবেন না। এখন একটাই পক্ষ, ভারতের পক্ষ। এখন আর কোনো ধরনের কোনো মিনমিন করে মিষ্টি করে লেখার বা বলার সময় নেই। এখন
140 কোটি মানুষের একসাথে, রাষ্ট্রবাদীদের একসাথে সময় এসেছে পিওকে ফেরত নেওয়ার, সময় এসেছে পাকিস্তানকে টুকরো করার, এবং ভারতের মানচিত্র, যে মানচিত্রটা রয়েছে অখণ্ড ভারতের যে স্বপ্নের মানচিত্র, তার এক ধাপ এগোনোর। এই মুহূর্তে আরেকটা ব্রেকিং, আতঙ্কে আন্তর্জাতিক মহলে পাকিস্তান এই মুহূর্তে যাচ্ছে, আতঙ্কে এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে হাত জোড় করছে পাকিস্তান, হাত জোড় করে পাকিস্তান বলছে দাদা একটু দেখে দিন এই মুহূর্তে কাদের কাছে যাচ্ছে পাকিস্তান। এই মুহূর্তে পাকিস্তান ইউকের সাথে যোগাযোগ করছে, তুরস্কর সাথে যোগাযোগ করছে, সৌদি আরবের সাথে যোগাযোগ করছে, মিশরের সাথে যোগাযোগ করছে। চায়নার বিদেশ মন্ত্রীকে উন্মাদের মতন ফোন পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ইশাক দারের। ভারত সারা বিশ্বকে এই মুহূর্তে, এস জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী, সারা বিশ্বকে এই মুহূর্তে নিজেদের স্ট্যান্ড ক্লিয়ার করেছে। আমরা কোনো ধরনের কোনো ডিফেন্সিভে যাব না, এখন আমরা অফেন্সিভে যাব। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একদম স্পষ্ট ভাষায় বলেছেন এমন এমন জায়গা তৈরি হবে যে জায়গায় সন্ত্রাসবাদীরা কল্পনার অতীত শিক্ষা পাবে। কিন্তু আমার সেই একই প্রশ্ন এই মুহূর্তে দীপ্তাশ্র যশের পর আমি ঝন্টু বড়াইকের কাছে সেই একই প্রশ্ন নিয়ে যাব। দীপ্তাশ্র যশ যে কথাগুলো বলল, চন্দ্রচূড়দা যে কথাগুলো বলল, ঝন্টু বড়াইক 1947-এ কি কি ভুল হয়েছে আজ আমারও একবার ঝালিয়ে নেওয়ার পালা, আমার দর্শকদেরও একবার ঝালিয়ে নেওয়ার পালা যে 1947-এ পাক অকুপাইড কাশ্মীর, এই নামটা প্রথমত কেন থাকবে? কাশ্মীর তো হাজার হাজার বছর ধরে আমাদের। 1947-এর আগে পাকিস্তান বলে দেশের নাম কোথায় ছিল? কোন কোন জায়গাগুলো আমরা আসলে ফিরিয়ে আনতে পারি বা ফিরিয়ে আনার জায়গা রয়েছে, নরেন্দ্র মোদী সরকারের আগে কেউ চেষ্টা করেনি? ঝন্টু পড়াই না, প্রথমেই বলি, দেখো আমি তোমার এই আলোচনার সময় পড়ছিলাম 2017 সালে সিপিইসি চীন পাকিস্তান ইকোনমিক করিডর কংগ্রেসের একটি 16 পাতার বুলেটিনে 12 নম্বর পাতাটা দেখছিলাম। সেখানে ওরা একটা জিনিস এই সিপিসি লিখতে গিয়ে একটা জায়গায় লিখেছে যে ভারত অধিকৃত কাশ্মীর, মানে ভারত, যদিও পরে ওরা ক্ষমা চেয়ে নেয় কিন্তু সেটা এডিট হয়নি, ভারত, তার মানে ভারত অধিকৃত কাশ্মীর ভারতবর্ষের অনেক পলিটিক্যাল পার্টির নেতাদেরও কনসেপ্ট, আমার কিন্তু নয়। আমি দেখো এটা তথ্যটা আমার হাতেই আছে, পড়ছিলাম, মানে নিজেও খুব আশ্চর্য হচ্ছিলাম যে এটা কি করে হয় একটা শতাব্দী প্রাচীন দলের। প্রশ্নটা হচ্ছে এই যে মানসিকতাটা, 665টা অঙ্গরাজ্য 47-এ ভারত যখন স্বাধীন হয় তখন এক্সিস্টিং ভারতবর্ষের মূল জমির 48% এই প্রিন্সলি স্টেটগুলোর মধ্যে ছিল ডিস্ট্রিবিউটেড। যারা কারা কোন রাজ্যে যাবে, পাকিস্তানের কাছে যাবে না ভারতের কাছে, সেটা কমপ্লিটলি ডিপেন্ড আপন তাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। অন্তত মাউন্ট বেটনের সাথে যে ট্রিটিটা হয়েছিল তাতে পরিষ্কার একটা বড় অংশ ভারতে ঢুকেছে, আরেকটা বড় অংশ দোদুল্যমান অবস্থায় ছিল। কেউ কেউ ভারতে ঢুকতে চেয়েও তৎকালীন সরকারের নেগলিজেন্সির শিকার হয়েছে। তার একটা প্রমাণ হচ্ছে বালুচিস্তান। তোমরা জানো বালোচ কিন্তু 227 দিন স্বাধীন ছিল, বারবার ভারতের তৎকালীন সরকারকে নকিং করেছে, কেয়ারটেকিং গভর্নমেন্টকে পাত্তা দেয়নি। যেটা হয় একদম তুল্যমূল্য ইয়েতে স্বাধীনতাকে খর্ব করে থাবা বসিয়ে বালুচকে দখল করে তার স্বাধীনতাকে নষ্ট করে। আর পাক অকুপাইড কাশ্মীরের ইতিহাস তো আমি ওই কচকঞ্চিতে যেতে চাইছিলাম না, একটাই জিনিস ময়ূক, সেটা পাক অকুপাইড কাশ্মীর হোক, তিব্বত হোক, নেপাল হোক, সেই বা চিটাগাঁও হোক, এই জায়গাগুলো কিন্তু ভারতের থেকে হাতছাড়া হয়েছিল ভারতের ভ্রান্ত নীতির কারণে। ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত সেই তর্ক বিতর্কের জায়গাটা অনেক ব্যাপ্তির সাথে আলোচনা করার আমি বলছি এই জায়গাগুলো তো হয়েছে। ইতিহাসে হয়তো পৃথিবীতে কোনো এমন দেশ নেই যে তাদের অঙ্গ টুকরো করতে চাইছে না অঙ্গগুলো, কিন্তু কেন্দ্রাতিক শক্তি একদম নেগলেক্ট করে অবহেলিত করে তাদের টুকরো করেছে। তিব্বত আসতে চেয়েছিল, নেইনি। নেপাল আসতে চেয়েছিল, আমরা নেইনি। পাক অকুপাইড কাশ্মীর চলে গেল। দ্বিতীয়বার যখন নেওয়ার সুযোগ হলো 93,000 সোলজারের বিনিময়ে 72-এ বাংলাদেশকে স্বাধীন করার পরে আমরা ওই পাকিস্তানের সোলজারকে নিঃশর্ত না ছেড়ে চট্টগ্রামও নিইনি। হ্যাঁ, চট্টগ্রাম তো আমি তোমাকে বলি মুনির, সেই সময় চট্টগ্রামের চট্টগ্রাম ওই টিটির অংশ হিসাবে তৎকালীন যিনি মুসলিম লীগের পার্ট ছিলেন তিনি সকালে উঠে একদিন বলছেন, আমি তো অবাক কি করে চট্টগ্রাম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে চলে গেল। ওখানে তো সমস্ত কংগ্রেস জিতেছে, প্রায় 80% কাছাকাছি জনজাতি,
তারা ভারত মুক্তির দিবস আজও পালন করে 2রা ডিসেম্বর। আমি যদি ভুল না হয়ে থাকি, তাদের একাধিক ফি বছর অনলাইন প্রোগ্রামে আমারও থাকার সুযোগ হয়েছে। আমি তোমায় বলি যে এই জায়গাগুলো যখন হয়েছে তারপরেও তো শুধরানোর, দেখো রাজনীতিতে এগুলো ভুল হয়, বামেদের ক্ষেত্রে ঐতিহাসিক ভুল, এই দুটো শব্দ তারা একদম সত্য করে নিয়েছে, তাদের ব্যাপারটাই আলাদা। কিন্তু আমি বলছি কংগ্রেস ভুল করেছে, জেনে অজানা ভাবে সব কিছু ছেড়ে দিন। এখন যখন একটা সরকার এসেছে, হয়তো তাদের নয়, এই সরকারটা তাদের নয়, তারা যখন পাওয়ারফুল হয়েছে, তাদের যখন সুযোগ হয়েছে, তাহলে কেন আভ্যন্তরীণ ক্ষেত্রে তারা ভারত সরকারের পাশে পায়ে পা রেখে ভারতের সার্বিক সার্বভৌমতার খাতিরে এদেরকে অকুপাই করুক? দেখো বালুচ স্বাধীন হতে চাইছে, ভারতের কাছে তারা আসতে পারবে কিনা সেটা আলাদা বিষয়। পাক অকুপাইড কাশ্মীর ভারতে আসতে চাইছে, তুমি জেনে রাখো পাক অকুপাইড কাশ্মীর এমন একটা পরিস্থিতি, তুমি বলছিলে না জঙ্গিদের করিডোর হয়েছে, একদম ওখানে বই, তোমার পছন্দের বই পড়া যায় না, আমার কথা নয়, পশ্চিমবঙ্গের মিনমিনে একটি পত্রিকায় বাধ্য হয়েছিল এই খবরগুলো দিতে, পত্রিকা পড়তে পারা যায় না। সেই পাকিস্তান এই মুহূর্তে কিভাবে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে তার একটা বড় প্রমাণ এই মুহূর্তে আমি দেখাবো। এটা আপনারা অনেকেই কাল রাত থেকে জানেন। এখন এটা মহামারীতে পরিণত হয়েছে। এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, পাকিস্তানের সেনায় গণ ইস্তফা এখন মহামারীতে পরিণত হয়েছে। এই পাক সেনা ভারতের সাথে যুদ্ধ করতে যাবে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে জবাব চাই বাংলাতে। পাকিস্তানি সেনায় গণ ইস্তফার হিড়িক, 250-র বেশি সেনা আধিকারিকদের ইস্তফা, 1200-র বেশি পাক সৈনিকের ইস্তফা। মনোবল ভেঙে যাওয়ায় গণ ইস্তফা, বা তারা এবার জানে ভারত অন্যবারের মতন এবার শুধুমাত্র নিজেদের রক্ষা করবার জন্য সামান্য গুলি চালনা করবে না। ভারত এবার টার্গেট করে করে পাক সেনা, পাক মেজর, পাক জেনারেল, তাদের বাড়ি, তাদের ক্যান্টনমেন্ট সমস্ত কিছু ওড়াবে। এবং তার পাশাপাশি বড় ব্রেকিং নিউজ, খোঁজ নেই এই বিরাট মাতব্বর পাক সেনা প্রধান আসিফ মুনিরেরও। ভারতের ভয় গর্তে সেধাচ্ছে পাক সেনা। সাধারণ মানুষ যখন দেখবে পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ করতে চাইছে না, সাধারণ মানুষ কি যুদ্ধ করবে? পাকিস্তানে এই মুহূর্তে কোনো জননেতা নেই। পাকিস্তানে এই মুহূর্তে বালুচিস্তান স্বাধীনতার জন্য লড়াই করছে। এই মুহূর্তে নীলাভ এই মুহূর্তে রয়েছে। নীলাভ, আমি আবারও বলছি, এই মুহূর্তে আমাদের নিজেদের ইন্টারনাল অনেক লড়াই থাকতে পারে। তোমার আমাকে পছন্দ না হতে পারে, আমার অন্য কাউকে পছন্দ না হতে পারে, কারোর পয়েন্ট এ পছন্দ হতে নাও পারে। নরেন্দ্র মোদীর অনেক কিছু ভারতবর্ষে বিরোধীরা যা করে সেটা পছন্দ না হতে পারে, আবার বিরোধীদের বিজেপির অনেক কিছু পছন্দ না হতে পারে। কিন্তু এইটাই আসলে ইংলিশে একটা শব্দ আছে ফার্টাইল গ্রাউন্ড। এই মুহূর্তে মানে দিস ইজ দ্য টাইম, পাক অকুপাইড কাশ্মীর নিয়ে নেওয়ার টাইম, পাকিস্তানকে টুকরো করার টাইম, এবং সারা পৃথিবীকে এই বার্তা দেওয়ার টাইম যে আমাদের 47-এর যে ভুলগুলো, আমাদের যে জমিগুলো এখনো পড়ে আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, সেগুলো ফেরত নেওয়ার টাইম। রাষ্ট্রপতি হতে ক্ষতি কি নীলাভ? না দেখুন, পরিষ্কার কথা বললে যে সর্বদলীয় বৈঠক হয়েছে সেখানে আমাদের মল্লিকার্জুন খাড়গে, যিনি সর্বভারতীয় সভাপতি, তিনি পরিষ্কারভাবে বলেছে এই পরিস্থিতিতে দেশের পাশে সবাই আছে, জাতীয় কংগ্রেস আছে, এবং যে কোনো সিদ্ধান্ত যদি সরকার নেয় দেশের স্বার্থে সেখানে আমাদের সমর্থন থাকবে, এটা তাদের পরিষ্কার আমাদের নীতি। আর দ্বিতীয়ত, আপনি এই যে পাকিস্তানের কথা বলছেন, আমি পাকিস্তানের কতগুলো পরিসংখ্যান বলছি। আজকে পাকিস্তানের পরিস্থিতি কি? পাকিস্তানে 1 কেজি আটার দাম 600 টাকা, পাকিস্তানে রান্নার তেলের দাম 1 লিটার তেলের দাম 500 টাকা, একটা ডিমের দাম 25 টাকা, আজকে 180 টাকা করে কেজি সেখানে চিনির দাম। পাকিস্তানের অর্ধেক লোক না খেতে পেয়ে মরে যাচ্ছে, আর অর্ধেক লোক নিজেদের মধ্যে গৃহযুদ্ধ করতে করতে মারা যাচ্ছে। আর এই যে পাকিস্তানের সেনার কথা বলছেন, এই পাকিস্তানের সেনা আজকে নপুংসকের মতো তারা পালাচ্ছে, এবং তাদের যদি সাহস থাকতো তারা তো এসে ভারতীয় সেনার সাথে যুদ্ধ করতো। না করে কি করছে পাকিস্তান যে সরকার, যেখানে তারা কোনো স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে পারেনি, শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে পারেনি, সেখানে কর্মসংস্থান গড়ে তুলতে পারেনি, সেই দেশের তারা তাদের সমাজকে, যুব সমাজকে তাদের হাতে AK-47 তুলে দিয়ে ভারতবর্ষের সাধারণ নাগরিককে হত্যা করছে। এতটাই তারা নপুংসক। ফলে এই নপুংসকদের যে সেনাবাহিনী এবং নপুংসক জঙ্গি, তাদের সাহস নেই ভারতের সাথে যুদ্ধ করার। এবং আমরা পরিষ্কার বলছি, আমরা সবার আগে ভারতীয়,
আমরা দলের স্থানও পরিষ্কার। এই ক্ষেত্রে যদি ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেয় বা দেশের স্বার্থে যে কোনো স্টেপে, আমরা সবাই একসাথে রয়েছি। এটা সর্বদলীয় বৈঠকে আমাদের স্ট্যান্ড এখানে পরিষ্কার। আমি একবার একটা ব্রেকিং নিউজ নেব এবং তারপর আবার আমি চন্দ্রচূড়দার কাছে ফিরবো। একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে। পেহেলগাঁও হামলায় চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে ব্রেকিং নিউজ, অত্যন্ত বড় ব্রেকিং নিউজ, এবং এই ব্রেকিং নিউজটা গোটা ভারতের জানা উচিত। হামলার নেপথ্যে চাইনিজ অ্যাপ, চীনা স্যাটেলাইট ফোন ব্যবহার করেছিল সন্ত্রাসবাদীরা। নিষিদ্ধ চীনা অ্যাপ ব্যবহার করে সন্ত্রাসের ছক কষা হয়েছিল। ভারতে নিষিদ্ধ চাইনিজ অ্যাপ এবং স্যাটেলাইট ডিভাইস ব্যবহার করে এই গোটাটা কমিউনিকেশনের মাধ্যমে তারা নির্দেশিকা জারি করেছিল বিভিন্ন সন্ত্রাসবাদী এবং তাদের স্লিপার সেলের মাধ্যমে। চীনা অ্যাপের হদিশ পাওয়া কষ্টকর, কিন্তু ট্র্যাক করে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে কিছু ভিপিএন এবং তার পাশাপাশি কিছু মাস্ক কমিউনিকেশন করা হয়েছিল, অর্থাৎ মুখোশধারী কোনো কমিউনিকেশন সিস্টেম তৈরি করা হয়েছিল। মানে এটা একদিনের বিষয় নয়। হিন্দুদের টার্গেট করে করে মারাটা এটা সিলেবাসের অংশ ছিল, এবং এতে যদি চাইনিজ সেনাবাহিনী কোনোভাবে যুক্ত থাকে এটা খুব বড় জায়গা তৈরি করবে। চন্দ্রচূড়দা, ময়ূক, এই টার্গেটেড কিলিংটা যেটা শুধু হিন্দুকে টার্গেট করে মারা হয়েছে, এটা হয়তো মানে একটা নতুন ঘটনা। এইভাবে টার্গেট করে হয়তো আগে হয়নি, কিন্তু মানে ভারতকে টার্গেট করা পাকিস্তানের পক্ষে মানে সেটা তো হয়ে আছে, সেটা তো নতুন কিছু না। এবং ভারত মানেই ভারতের আইডেন্টিটি যেভাবে অপোজিশন তৈরি করা হয়েছে পাকিস্তানের ভেতরে, পাকিস্তানি সেনাবাহিনী যেটা করেছে, আইএসআই যেটা করেছে, এবং বিভিন্ন সময় তাদের রাজনৈতিক নেতারা, দলের যে সরকার রয়েছে তারা যেটা করেছে, ভারত একটা হিন্দু দেশ, সেই ইমেজটা তৈরি করছে। ফলে ভারতের উপর আক্রমণ হয় না, বেসিক্যালি হিন্দুদের উপর আক্রমণ, সেটা একটা ইমেজটা তৈরি করে মানে এটা সেল করা হয়েছে দেশের ভেতরে। এবং সেই এই যে স্ট্র্যাটেজিক, জিও স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স যেটা আছে, সেখানে পাকিস্তানকে দীর্ঘ দশকের পর দশক ধরে তারা যে সমর্থন জুগিয়ে এসেছে সেটাও কারোর অজানা নয়। এক সময় মানে সেটা পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার নিজে খুব পরিষ্কার করে বলে দিচ্ছেন যে উই ডিড দ্য ডার্টি ওয়ার্ক ফর দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। সেটা তার থেকে বড় ইন্ডাইটমেন্ট আর কি হতে পারে, যে আমরা ইউএস এর জন্য কাজ করেছি, আমরা গ্রেট ব্রিটেনের জন্য কাজ করেছি, এবং আমাদের সন্ত্রাসবাদী যে কার্যকলাপ যা ছিল সেটা ওদের জন্য করা হয়েছে। এবার তাহলে সেখানে জবাবদিহিটা সেই দেশগুলোকেও করতে হবে। এবং চায়না যে পাকিস্তানের সঙ্গে স্ট্র্যাটেজিক্যালি কতটা লিঙ্ক সেটাও কারোর অজানা নয়। যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার জন্য, পোর্ট তৈরি করার জন্য, ইকোনমিক করিডোর তৈরি করার জন্য চাইনিজ যে কত ইনভেস্টমেন্ট আসছে, পাকিস্তানকে কতটা সাপোর্ট করছে সেটাও পরিষ্কার। কিন্তু বিশেষ করে এই ক্ষেত্রে চাইনিজ গভর্নমেন্টের বা চাইনিজ মিলিটারি বা ইন্টেলিজেন্সের ইনভলভমেন্ট কি, এই তুমি যেটা বললে সেটা যদি মানে ঘটনা হয়ে থাকে তাহলে সেটা একটা মারাত্মক ঘটনা। সেটা মানে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো নিশ্চয়ই সেগুলো তদন্ত করে দেখবেন, কিন্তু মানে এটা পাবলিককেও জানানো উচিত, জনগণেরও জানার অধিকার রয়েছে যে তাদের ইনভলভমেন্ট ঠিক কতটা। কেননা এটা একটা সত্যি করে মারাত্মক ঘটনা যদি ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকে, তাহলে পুরো তোমার গ্লোবাল এই এরিয়ার যে জিও স্ট্র্যাটেজিক যে ব্যালেন্সটা সেটাই পাল্টে যাবে। কেননা একদিকে চায়নার সঙ্গে ডাইরেক্টলি 1-to-1 তো একটা কনফ্লিক্ট চলছেই ভারতের, এবার সেখানে ঘুরপথে পাকিস্তানকে দিয়ে সাহায্য করে, ডাইরেক্টলি সাহায্য করে যদি একটা ইনডাইরেক্ট ফ্রন্টও খোলে সোজাসুজি এইভাবে, তাহলে সেটা একটা নতুন দিগন্ত খুলে যারা যারা লড়তে চাইছে, সে চায়না হোক বা পাকিস্তান হোক, এটা জিওপলিটিক্যালি হ্যান্ডেল করতে হবে। দীপ্তাশ্ব যশ, এই মুহূর্তে জিওপলিটিক্সটা যিনি সবচেয়ে ভালো দেখতে পারেন তিনি দেখছেন, কিন্তু আবারও বলছি উর্বর জমি এই মুহূর্তে সবচেয়ে ভালো সময়। ইসরায়েল প্যালেস্টাইন এই মুহূর্তে যুদ্ধে আছে, এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আছে, এবং তারাও একটা জিনিস বুঝতে পেরেছে, এই যুদ্ধটা কোনো না কোনোভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই। ভারত যুদ্ধবাজ দেশ নয়, কিন্তু এই মুহূর্তে ভারত যেটা করছে সেটা তো করতে হবে, এছাড়া আর তো অপশন নেই। আরেকটা পেহেলগাঁও, আরেকটা উড়ি, আরেকটা পুলওয়ামার জন্য কি আমরা ওয়েট করে থাকবো? দীপ্তাশ্ব দশ। না দেখো ময়ূক, প্রথম কথা নীলাবর কথা শুনে খুব ভালো লাগলো আমার, যে নীলাব এতটা
কেন্দ্র সরকারের সাথে একমত হচ্ছে এবং তাদেরকে সমর্থন দিতে তৈরি আছে। খালি নীলাভকে বলবো যে এই কথাগুলো যদি একটু মণিশঙ্কর আইয়ারের মতো লোকদের একটু বুঝিয়ে দেয়, যারা মাঝে আবার মাঝে কথা, আপনার কথার মাঝে আমি কথা বলিনি, আবার মাঝে কথা বলবেন না, চুপ করে বসুন, সভাপতি বলেছে, চুপ করে আগে দেখুন যে মণিশঙ্কর আইয়ার মতো লোকরা যারা গিয়ে পাকিস্তানে গিয়ে সাহায্য চায় মোদিকে সরানোর জন্য, তাদেরকেও বোঝানো একটু ভালো। দেখো ময়ূক, যুদ্ধ কবে কিভাবে হবে সেটা তো যুদ্ধ তুমি আমি আমরা করব না, যারা যুদ্ধ করবে তারা সেই ব্যাপারে স্ট্র্যাটেজি করবেন, তারা তাদের সময় অনুযায়ী অবশ্যই যা করার করবেন। আমরা সেটা নিয়ে যখন হবে আমরা জানতে পারবো, সেটা তোমার আমার আজকের এই মুহূর্তে আলোচনার বিষয় নয়। কিন্তু আমাদের শুধুমাত্র পাকিস্তানের দিকে নজর রাখলে চলবে না। দেখো ময়ূক, পাকিস্তান শুধুমাত্র একটা দেশ নয়, এটা একটা মনোভাব। এই মনোভাব যেমন পাকিস্তানে আছে, এই মনোভাব ব্রিটেনেও আছে, এই মনোভাব ইন্ডিয়াতেও আছে, এমনকি আমি বলতে পারি হয়তো দেখবে এই মনোভাব আমরা এই যে স্টুডিওর ভেতরে বসে আছি সেখানেও কোথাও কোথাও আছে। তো পাকিস্তান একটা মনোভাব, এবং এই মনোভাবটা যারা পালন করছে এখানে আমাদের দেশে, যাকে জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন 0.5 ফ্রন্ট, সেই 0.5 ফ্রন্টকে কিন্তু তুমি আমরা ধ্বংস করতে পারি। আজকে যারা সেকুলারিজমের কথা বলে এই পাকিস্তান নামক মনোভাবটিকে, যেটা আমাদের দেশে দীর্ঘদিন ধরে লালিত পালিত হচ্ছে, সেটাকে চাপা দিতে চাইছে, সেই জায়গাটাকেও আমাদের ময়ূক ভেতরে এবং বাইরের এই লড়াই। আমাদের তো বলাই হতো আড়াই খান শত্রু। আমি ছোটবেলায় শুনেছি আমাদের দেশের আড়াই খান শত্রু, এক খান পাকিস্তান, এক খান চীন, আর হাফ খান হচ্ছে ভারতের ভিতরে থাকা যশের দীপ্তাশ্ব যশের কথা অনুযায়ী ওই পন্থী, ওই ভাবনার পরিপন্থী যারা। দেখো, আমেরিকা আক্রমণ করলে আমেরিকা নিজের দেশের স্বার্থে ভিতর থেকে প্রতিহত হন না, ইসরায়েল করলে হয় না, চীন করলে হয় না। পৃথিবীর অদ্ভুত একটি দেশে বাস করি যে আমরা আমাদের দেশের সার্বভৌমত্বের সাপেক্ষে লড়াই করলেও আমাদের দেশের রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হেডলাইন করে তাদের মুখপাত্রে যে আমাদের রাষ্ট্রনীতি ভুল করছে, আমরা রাষ্ট্রনীতি মানবাধিকার খর্ব করছে। আমি একটা কথা বলি, ব্রিটিশদের সময় একটা পলিসি ছিল, পাঞ্জাবিদের শাসন করো, সিন্ধিদের ভয় দেখাও, পস্তুকদের টাকা দিয়ে বালুচদের সম্মান করো। এই অংশগুলো আপনার স্বাধীনতার পরে ভারত কিন্তু তার অংশে সমানভাবে রেখেছে, সম্মান করে, পাকিস্তান রাখেনি, অর্থাৎ ওদের আভ্যন্তরীণ গণতন্ত্র ওরা মানেনি। তাহলে আজকে আমরা ঢুকবো না কেন? আমি শেষেও ফুল ফ্রেমে সেই ছবিটা দেখাবো, যে ছবিটা এই মুহূর্তে গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। দেখুন, এভাবে পর্যটকরা এতটা বিশ্বাস করতো কাশ্মীরকে, এবং এই মুহূর্তে সমস্ত বিশ্বাস চুরমার করে দিল সন্ত্রাসবাদীরা, যারা কাশ্মীরে থেকে এদেরকে সাহায্য করেছেন। আরেকবার ভাবুন কি ভয়ানক ভুলটা আপনারাও করলেন, কি ভয়ানক পাপটা আপনারাও হতে দিলেন। এই মুহূর্তে খুব বড় ব্রেকিং নিউজ। বালুচিস্তানে স্বাধীনতা সংগ্রাম আরো জোরদার। অবরুদ্ধ বালুচিস্তানের খাজিনাই হাইওয়ে, সশস্ত্র বিদ্রোহীদের রাস্তা অবরোধ। মুক্তি সেনা নেমে পড়েছে, বাস ও গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, পাক সেনা দেখলেই মেরে দেওয়া হচ্ছে। সাইকান্দ প্রকল্পের গাড়িতে হামলা, রকেট লঞ্চার দিয়ে হামলা। বালুচিস্তান মাঙ্গে আজাদি। পাকিস্তানের সাথে বালুচিস্তান আর কতদিন থাকে সেটাই দেখার এই মুহূর্তে। বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে, জবাব চায় বাংলা। রিপাবলিক বাংলা জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি ময়ূক, জবাব চাই বাংলা এখানে শেষ করছি। এরপর দেখুন বাংলার প্রাইম টাইম, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।